ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডব্লিউপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আমরা এর আগে 40টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 41 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। আমরা এখানে 25টি প্রশ্ন নিই, তোমাদের যেমন 25টি প্রশ্ন পরীক্ষাতে আসে। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকলে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকে প্রশ্নগুলি কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের প্রধান বিচারপতি। যদি ভারতের প্রধান বিচারপতি না থাকেন, উপস্থিত যদি না থাকেন, তাহলে সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র যে বিচারপতি থাকেন তাকে দিয়ে এই শপথ বাক্য পাঠ করানো হয়। ভারতের রাষ্ট্রপতি যদি পদটা কোনোভাবে শূন্যতা দেখা দেয় বা তাকে যদি ইমপিচমেন্ট করা হয় 61 নম্বর ধারা অনুসারে, তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। উপরাষ্ট্রপতি যদি না থাকেন, তখন ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ঠিক আছে, ইমপিচমেন্ট প্রক্রিয়া 61 নম্বর ধারা, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর একটা প্রক্রিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। ভারতের যদি প্রথম নাগরিক বলা হয়, তাহলে তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়া তিনি নির্বাহী বিভাগের অর্থাৎ এক্সিকিউটিভের প্রধানও তিনি, যদিও তিনি নামমাত্র প্রধান। এবং ভারতের যে সশস্ত্র বাহিনী, 3টি বাহিনী রয়েছে, এই 3টি বাহিনীর কমান্ডারও হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি, যিনি 2022 সাল থেকে এখনো পর্যন্ত পদে বহাল আছেন। ভারতের রাষ্ট্রপতিকে যে কোনো বিলের যতক্ষণ রাষ্ট্রপতি সিগনেচার করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বিল পাস হবে না, তার সিগনেচার লাগবেই। 111 নম্বর ধারাতে এটা বলা আছে অনুচ্ছেদে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবা থেকে বিশেষ জ্ঞান এবং ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের 12 জনকে রাজ্যসভাতে নিয়োগ করতে পারেন। ঠিক আছে, 238 জন রাজ্য থেকে নির্বাচনের মাধ্যমে সেখান থেকে আসেন এবং তার সাথে 12 জন আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, তাহলে টোটাল হয়ে গেল 250। ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর হতে হয় এবং রাষ্ট্রপতি যেসব পদাধিকারীদের নিয়োগ করেন তারা হলেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের যারা সদস্য থাকেন তাদের, রাজ্যপালকে নিয়োগ করেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন, অর্থ কমিশনার, নিয়ন্ত্রক অডিটর জেনারেল যেটা কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, দিল্লির মুখ্যমন্ত্রীকে, এছাড়া ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, এছাড়া ইউপিএসসির যেসব ক্যাডাররা থাকেন তাদেরও নিয়োগ করেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। 2 নম্বর, নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, রাজা বীরবল। দিন ই ইলাহি হচ্ছে আকবর প্রবর্তিত 1582 খ্রিস্টাব্দে একটা ধর্মমত। এটি ছিল ইসলাম, হিন্দু ধর্ম এবং খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মের যেসব ভালো দিকগুলো ছিল সেগুলো নিয়ে গঠিত একটি ধর্মমত। এবং এই ধর্মমত গ্রহণ করেছিলেন বীরবল, যুবরাজ সেলিম যিনি জাহাঙ্গীর পরবর্তীকালে যুবরাজ হন, এবং আবুল ফজল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বীরবল একমাত্র হিন্দু অনুসারী ছিলেন এই ধর্মমত গ্রহণ করার ক্ষেত্রে। আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন রাজা টোডরমল। টোডরমল যাবত বা জমাবন্দি প্রথা চালু করেছিলেন। আকবরের রাজসভায় সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন তানসেন, যাকে রামতনু পাণ্ডে বলা হতো। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, যতগুলো প্রশ্ন আসে সমস্ত কিছু সেগুলো আমি এখানে দিয়েছি। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, গানের জন্য বিখ্যাত ছিলেন এবং আকবরের নবরত্ন যেটা ছিল, নবরত্নের একজন ছিলেন এই তানসেন। আকবরের প্রধানমন্ত্রী প্রথম দিকে ছিলেন আকবর যে অভিভাবক ছিলেন বৈরাম খাঁ, তিনিই ছিলেন, এবং পরবর্তীকালে আবুল ফজল প্রধানমন্ত্রী হন, যিনি আকবরনামা ও আইনি আকবরের রচনা করেন। আকবরের সভাকবি ছিলেন ফৈজি। আকবর সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পদমর্যাদা নির্ধারণের জন্য মনসবদারি প্রথার প্রচলন করেন। ফতেপুর সিক্রি শহরটি নির্মাণ করেন আকবর, যেটি মুঘল সাম্রাজ্যের একসময় কিছুদিনের জন্য রাজধানী ছিল। আগ্রা ফোর্ট নির্মাণ করেন আকবর। এছাড়া বুলন্দ দরওয়াজা আকবর যেটা নির্মাণ করেন 1573 সালে গুজরাটের জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াজাটা নির্মাণ করেন এই ফতেপুর সিক্রিতে। ঠিক আছে, এবং 1601 খ্রিস্টাব্দে এই নির্মাণটা সম্পন্ন হয়।
তাহলে এগুলো সমস্ত আকবরের সম্পর্কে মনে রাখবে, এগুলোই পরীক্ষাতে আসে। 3 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? কথা বলার অধিকার এবং মত প্রকাশের অধিকারটা বলা হয়েছে অপশন এ, ধারা 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়, যেগুলো মৌলিক অধিকার। ঠিক আছে, এর মধ্যে 19(1) নম্বর ধারাতে স্বাধীনতার 7টা উল্লেখ করা আছে, যদিও একটি অধিকার বর্তমানে এখন আর নেই, যেটা সম্পত্তি অধিকার ছিল। 44তম সংশোধনে 1978 সালে এটা বাতিল করা হয়েছে। তো কি কি অধিকারগুলো আছে? প্রথম হচ্ছে 19(1) ক, এর ধারায় বলা আছে, আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে এটাই বলা আছে, বাক্য ও মত প্রকাশের অধিকার। এছাড়া শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এটা খতে বলা আছে। গয়ে বলা আছে সমিতি বা সংঘ গঠনের অধিকার। ঘ, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকার। চ, যেটা দেওয়া আছে এটা বাতিল করা হয়েছে বললাম। ছ, যে কোনো বৃত্তি অবলম্বন করার বা যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার। তাহলে মোট কটা বলা আছে? আমাদের যে স্বাধীনতার অধিকার কটা বলা আছে 19(1) নম্বর ধারাতে? 1, 2, 3, 4, 5, 6, মোট 6টি অধিকারের কথা বলা হয়েছে, স্বাধীনতার অধিকার। এবার যে মৌলিক অধিকার বলেছে, মৌলিক অধিকার কটা আছে? মৌলিক অধিকার পার্ট 3-তে বলা আছে 12 থেকে 35 নম্বর ধারাতে। কটা মৌলিক অধিকার আছে? 6টি মৌলিক অধিকার বলা আছে। 6টি স্বাধীনতার অধিকার বলা আছে এবং 6টি মৌলিক অধিকারও বলা আছে। এই মৌলিক অধিকারের আন্ডারে আছে এই স্বাধীনতার অধিকারটা। ঠিক আছে, 6টি মৌলিক অধিকার আগে বলেছি, এগুলো আর এখানে আলোচনা করছি না, তোমরা এটা পজ করে বা খাতা লিখে নিতে পারো। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল, তোমাদের বললাম 1978 সালে 44তম সংবিধান সংশোধনে একটা সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি আইনত অধিকার এবং এটি করা আছে 30(ক) নম্বর ধারাতে, এটি সংরক্ষিত রাখা আছে। 4 নম্বর, কোন অঙ্গ সারা শরীরে রক্ত সঞ্চালনের জন্য দায়ী? সারা শরীরে রক্ত সঞ্চালনের জন্য দায়ী হচ্ছে অপশন সি, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডর আবরণীকে পেরিকার্ডিয়াম বলে, এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। এবং হৃৎপিণ্ড আমাদের কি করে? শিরার মাধ্যমে শরীরের যেসব দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত, সেটা ফুসফুসে নিয়ে আসে এবং ফুসফুসে সেটা পরিশ্রুত হয়ে যায় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে হৃৎপিণ্ড পাম্প হিসেবে কাজ করে। 5 নম্বর, 29 জুন কার জন্মবার্ষিকী স্মরণে ভারতের ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালিত হয়? ভারতের ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালিত হয় অপশন বি, প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মবার্ষিকী স্মরণে। প্রতি বছর 29 জুন এই দিনটি পালন করা হয়। প্রশান্তচন্দ্র মহালানবিশ ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ, স্ট্যাটিস্টিশিয়ান। তিনি দূরত্ব নামক ধারণাটির জন্য এবং স্বাধীন ভারতের দ্বিতীয় পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার জন্য বিখ্যাত হয়ে আছেন। ঠিক আছে, তিনি পরিসংখ্যান ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখবে এটা। 6 নম্বর, তরল পদার্থের প্রবাহের হার পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোনটি? তরল পদার্থের প্রবাহের হার পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে অপশন এ, ভেঞ্চুরিমিটার। তরল পদার্থের প্রবাহের হার পরিমাপের জন্য ফ্লোমিটার ব্যবহার করা হয়। ফ্লোমিটার বিভিন্ন রকমের রয়েছে, তার মধ্যে ভেঞ্চুরিমিটার, পিটার টিউব, এগুলো হচ্ছে ফ্লোমিটার। অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। ভোল্টমিটারের সাহায্যে সার্কিটে দুটি বিন্দুর মধ্যে ভোল্টেজ বা বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপ করা হয়। আর হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। 7 নম্বর, কে নওজোয়ান ভারত সভা গঠন করেন? নওজোয়ান ভারত সভা গঠন করেন অপশন এ, ভগৎ সিং। ভগৎ সিং 1926 সালে মার্চ মাসে এই নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি বামপন্থী সংগঠন ছিল। ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা 1929 সালে হয়েছিল, ভগৎ সিংয়ের সাথে সুখদেব এবং রাজগুরুকে 1931 সালে 23 মার্চ ফাঁসি দেওয়া হয়েছিল। কারণটা কি ছিল? ইনারা ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। কোন সংগঠনের সদস্য ছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 1928 সালে যখন সাইমন কমিশন এসেছিল, সেই সময় গোটা ভারত জুড়ে প্রতিবাদ হচ্ছিল এবং লাহোরে প্রতিবাদের সময় লালা লাজপত রায়কে পুলিশের লাঠির গায়ে মৃত্যুবরণ করতে হয়। এরই পরিপ্রেক্ষিতে সেন্ডার্সকে, যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিল লাহোরের, সেন্ডার্সকে হত্যা করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যরা। চারদিকে ধরপাকড় শুরু হয়। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তারা গা ঢাকা দেয়
এবং সেই সময় এই কেসটা মোটামুটি ক্লোজ হয়ে যায়, তাদেরকে খুঁজে পায় না, তারা ছদ্মবেশে পালিয়ে যায়। পরবর্তীকালে যখন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু পার্লামেন্টে যখন ওই বোমা ফেলেন এবং ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন, সেই সময় তাদের বিরুদ্ধে ওই পুরনো মামলাটি খুলে আবার নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সেই মামলাটাতে আবার তাদের ফাঁসিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা 1929, এবং এটাতে তাদের ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে। 8 নম্বর, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীকে প্রজেক্ট 70A এর অধীনে যে দ্বিতীয় জাহাজ উদয়গিরি প্রদান করা হয়েছে সেটি কোন সংস্থা তৈরি করেছে? প্রজেক্ট 17A এর আন্ডারে দুটো কোম্পানি রয়েছে ভারতের, মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড আর গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এদেরকে 7টি যুদ্ধ জাহাজ এবং ফ্রিগেট তৈরির অর্ডার দেওয়া হয়েছে। এদের মধ্যে উদয়গিরি হচ্ছে 2 নম্বর জাহাজটি, এটি দিয়েছে অপশন এ মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এছাড়াও বাকি যে আরও 5টা রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। আইএনএস হিমগিরি, এটা এই যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর দ্বারা নির্মিত। এটা হচ্ছে নীলগিরি ক্লাসের 3য় জাহাজ। প্রথম জাহাজটার নাম হচ্ছে নীলগিরি, সেটার থেকে এটাকে বলা হয় নীলগিরি ক্লাস। ঠিক আছে। আর গার্ডেন রিচে তৈরি হওয়া এটা হচ্ছে প্রথম জাহাজ। এটা মনে রাখবে, আইএনএস হিমগিরি গার্ডেন রিচে তৈরি হওয়া প্রথম জাহাজ, আর নীলগিরি হচ্ছে মাঝগাঁওয়ে তৈরি হওয়া প্রথম জাহাজ। বাকিগুলো তোমরা খাতাতে ভালো করে লিখে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসবে। 9, মেগাস্তিনিসের বর্ণনা অনুযায়ী রাজকীয় শোভাযাত্রার সময় চন্দ্রগুপ্তের রক্ষীরা সোনা ও রূপা দিয়ে সাজানো ড্যাশ পিঠে গমন করত। মেগাস্তিনিস বলেছিলেন যে ভারতীয় রাজারা, বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় হাতিকে সাজিয়ে তারপর পিঠে গমন করা হতো এবং সেটা সবাই ভালো করে দেখতো, শোভাযাত্রা ছিল সেটা। ঠিক আছে। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। তিনি ছিলেন গ্রিক সেলুকাস প্রথম নিকেটরের দূত, যিনি ভারতের পাটলিপুত্রের দায়িত্ব পালন করেছিলেন। মেগাস্তিনিস রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্তিনিসের সপ্তজাতি তত্ত্ব অনুসারে ভারতের সমাজ 7টি বর্ণ বা শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যাদের মধ্যে ছিল দার্শনিক, কৃষক, রাখাল, ব্যবসায়ী, যোদ্ধা, অধ্যক্ষ, পরামর্শদাতা। মৌর্য বংশের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 324 থেকে 300 অব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি, এবং তিনি প্রথম ভারতবর্ষকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন। যে 16টা মহাজনপদ ছিল, 16টা মহাজনপদে আলাদা আলাদা শাসন করত, কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম রাজা যিনি ওই 16টা মহাজনপদকে প্রায় একসাথে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা। আনুমানিক 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে পরাজিত করেন পুষ্যমিত্র শুঙ্গ, তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 10 নম্বর, নিম্নের কোন দেবতার নামে বিজয়নগরের রাজা শাসন কার্য চালাতেন? বিজয়নগরের রাজারা প্রথম দিকে অপশন ডি বিরূপাক্ষ, যাদের কুল দেবতা ছিল তাদের নামে শাসন কার্য চালাতেন। পরবর্তীকালে যদিও এখানে বৈষ্ণব ধর্মের প্রভাব দেখা যায়। বিরূপাক্ষ ছিল একটা শৈব দেবতা, শিব। বিরূপাক্ষ মন্দির এবং হাম্পির বিঠ্ঠল মন্দির, এটা এই বিজয়নগর সাম্রাজ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য বলা যেতে পারে, যে এই দুটোই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান পেয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা। রাজধানী ছিল হাম্পি, এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। অমুক্ত মাল্যদা রচনা হচ্ছেন কৃষ্ণদেব রায়, এটা মনে রাখবেন। 11 নম্বর, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক হচ্ছেন অপশন সি বিনায়ক দামোদর সাভারকার। তিনি 1909 সালে এই বইটি প্রকাশ করেছিলেন। এটি 1857 সালের মহাবিদ্রোহের উপর লেখা। বিনায়ক সাভারকর ছিলেন হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ বিকাশের জন্য বিখ্যাত। মূলত যে এখনো পর্যন্ত আমরা জানতে পারি হিন্দুত্বের ধারণা এই সাভারকরের কাছ থেকে এসেছিল। তিনি হিন্দু রাষ্ট্র বা হিন্দু জাতির ধারণা প্রবর্তন করেছিলেন। তিনি মিত্রমিলাপ প্রতিষ্ঠা করেছিলেন 1899 সালে, যেটা পরবর্তীকালে অভিনব ভারত সোসাইটি নামে পরিচিত হয়। 12 নম্বর, বিপিএল হলো একটি ইকোনমিক বেঞ্চমার্ক, এর পূর্ণরূপটি কি? বিপিএল বলতে বোঝায় বিলো পভার্টি লাইন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর, সরকার কর্তৃক জারি করা বন্ড ক্রয় বিক্রয় বলতে বোঝায়। সরকার যদি কোনো বন্ড ক্রয় বিক্রয় করে তাহলে সেটা কি বোঝায়? সেটা হবে অপশন ডি ওপেন মার্কেট অপারেশন।
বন্ড ক্রয় বিক্রয় সরকার কখন করে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করে, রিজার্ভ ব্যাংকের মাধ্যমে করে। অর্থের সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাংক এই বন্ড ক্রয় বিক্রয় করে থাকে। যদি বন্ড বিক্রি করে আমাদের রিজার্ভ ব্যাংক, তখন কি হয়, অর্থনীতি থেকে টাকাটা কমে যায়, টাকাটা তুলে নেয় এবং তার ফলে রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চলে যায়। রিজার্ভ ব্যাংক যদি বন্ড কিনে তাহলে কি হবে, রিজার্ভ ব্যাংক থেকে টাকাগুলো যাবে, তাহলে তখন কি হয়, অর্থের সরবরাহটা বাড়ে। এইভাবে ওপেন মার্কেট অপারেশন কাজ করে। 14 নম্বর, নিম্নলিখিত কোন জায়গায় প্রবাল দেখতে পাওয়া যায় না? প্রবাল দেখতে পাওয়া যায় কচ্ছ উপসাগরে, লাক্ষাদ্বীপে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কিন্তু সুন্দরবনে প্রবাল দেখতে পাওয়া যায় না। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। এছাড়া ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারতের আন্দামান, লাক্ষাদ্বীপ, মান্নার উপসাগর, কচ্ছ উপসাগর, পক প্রণালী, এগুলোতে প্রবাল দেখতে পাওয়া যায়। 15 নম্বর, নিচের কোন মেঘকে বৃষ্টি বহনকারী মেঘ বলা হয়? বৃষ্টি বহনকারী মেঘ বলা হয় অপশন সি নিম্বাস মেঘ। এগুলো হচ্ছে নিম্বোস্ট্রেটাস, এটা হচ্ছে কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস বজ্র বৃষ্টি হয়, আর নিম্বোস্ট্রেটাসের দীর্ঘস্থায়ী বৃষ্টি হয়। এটা মনে রাখবে, নিম্বাসের অর্থই হচ্ছে বৃষ্টি, এটা ল্যাটিন ভাষা, এর অর্থ বৃষ্টি। বাকি কিউমুলাস মেঘ নিচের মেঘ, নিচে থাকে, সেটা হচ্ছে কিউমুলাস মেঘ। স্টেটাস মেঘ আরও নিচে থাকে। সিরাস মেঘ যেটা উপরে থাকে। 16 নম্বর, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি হবে? ছোটনাগপুর মালভূমি অপশন সি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা গঠিত। এটা গ্রানাইট, এটা নিস। গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা, আর নিস হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা প্রচণ্ড চাপ এবং তাপে নিস শিলায় রূপান্তরিত হয়, তো এটা আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিস। আর্কিয়ান যুগ সেই যুগ যখন 400 কোটি বছর আগে প্রথম যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছিল, ভূত্বক গঠন হচ্ছিল, সেই সময় পৃথিবী যখন গঠন হচ্ছিল, পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমা বা লাভা উপরে উঠছিল এবং উপরে উঠে আস্তে আস্তে ঠান্ডা হয়ে স্তর বিছিয়ে যাচ্ছিল। তো এইভাবে আস্তে আস্তে ভূত্বক গঠন হয়েছে। তো সেই সময় যে লাভাগুলো উঠেছিল সেটা হচ্ছে এই গ্রানাইট, এবং গ্রানাইট পরবর্তীকালে নিচে পরিণত হয়েছিল। ঠিক আছে। ছোটনাগপুর মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন একটি মালভূমি। ছোটনাগপুর মালভূমি 5টি রাজ্য জুড়ে বিস্তৃত। এর মধ্যে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, বেশিরভাগটাই আছে ঝাড়খণ্ডে। সর্বোচ্চ বিন্দুকোণটি পরেশনাথ পাহাড়, 1350 মিটার। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে। এদের মধ্যে ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, গিরিডি, ধানবাদ, এখানে প্রচুর পরিমাণে কয়লা খনি রয়েছে। এছাড়া গিরিডি সিংভূমে লোহা খনিজ পাওয়া যায়। এছাড়াও এখানে ম্যাঙ্গানিজ, অভ্র, তামা, টাংস্টেন এবং ইউরেনিয়ামের মতো ধাতু পাওয়া যায়। 17 নম্বর, ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থানে। কখনো কোথাও কোথাও প্রচুর বৃষ্টি হয়, কোথাও কোথাও বৃষ্টি হয় না, অর্থাৎ সেখানে প্রচুর তারতম্য দেখতে পাওয়া যায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে। কম বৃষ্টিপাত হয় রাজস্থানে। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে সেটি হচ্ছে মৌসিনরাম। আর কম বৃষ্টিপাত হয় পৃথিবীর মধ্যে চিলির আটাকামা মরুভূমি, যেটা শুষ্ক মরুভূমি, আগের ক্লাসে বলেছি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিংয়ের বক্সাডুয়ার এরিয়াতে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতেও বৃষ্টিপাত হয়। আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া এবং বীরভূমের ময়ূরেশ্বর অঞ্চলে। ঠিক আছে। 18 নম্বর, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত সেটি কোনটি? তিলপাড়া ব্যারেজ অবস্থিত অপশন ডি ময়ূরাক্ষী নদীর উপর। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত এই ময়ূরাক্ষ ব্রিজটি, তিলপাড়া ব্যারেজটি, সেচ কাজের জন্য এটি নির্মিত হয়েছিল। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে এসে পড়েছে। উপনদী কোনগুলো? ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই। এছাড়া ময়ূরাক্ষী নদীতে মেসেঞ্জার বাঁধ গঠিত হয়েছে, যেটা ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। এটাকে কানাডা বাঁধও বলা হয়, কারণ কানাডার সহযোগিতায় এটা নির্মিত হয়েছিল। 19 নম্বর, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে? পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এটা। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে অপশন ডি -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইট মান দুটো একই। সম্পর্ক যদি বলা হয় দুটোর মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট, তাহলে সেটা হচ্ছে C/5 সমান M-32/9, এটি মনে রাখবে। 20 নম্বর, একটি বৈদ্যুতিক মোটরে কিসের পরিবর্তিত হয়? সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটরে
বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কীরকমভাবে? বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী ইলেকট্রোম্যাগনেটিজমের উপর নির্ভর করে, যেখানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে সেখানে একটা বল প্রয়োগ হয় এবং যেই বলটা রোটারটাকে ঘোরাতে সাহায্য করে, তার ফলে সেখানে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 21 নম্বর, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস সেইগুলো যে গ্যাসগুলো পৃথিবীর দ্বারা শোষিত তাপকে, দিনের বেলা যে তাপ শোষিত হয় সেই তাপটা পৃথিবী আস্তে আস্তে বিকেলের থেকে সেটা বিকিরণ করতে শুরু করে। কিন্তু কিছু কিছু গ্যাস রয়েছে যে গ্যাসগুলো পৃথিবীর এই বিকিরিত তাপকে মহাকাশ যেতে দেয় না, আটকে দেয়, সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। এর ফলে গ্রিনহাউস এফেক্ট দেখা যায়, গ্রিনহাউস প্রভাব দেখা যায় এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। এটাকে বলা হয় গ্রিনহাউস গ্যাস, এই গ্যাসগুলোকে। এখানের মধ্যে মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই তিনটে গ্রিনহাউস গ্যাস। হাইড্রোজেনটা গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে। সবচেয়ে প্রধান যদি গ্রিনহাউস গ্যাস বলা হয় তাহলে সেটি হচ্ছে জলীয় বাষ্প, এটা মনে রাখবে। যদি জলীয় বাষ্প না থাকে, গ্যাস বলা হয়, তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইড হবে। কিন্তু জলীয় বাষ্প যদি অপশনে থাকে তাহলে জলীয় বাষ্প সঠিক উত্তর হবে। যদি গ্যাসের কথা বলা হয় তখন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে, প্রধান গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে। এছাড়া মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন, এই গ্যাসগুলোর সৃষ্টি কীভাবে হয়? কারণ যত বাড়বে তত গ্রিনহাউস এফেক্টটাও বাড়বে। তার সৃষ্টি হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। শিল্প প্রক্রিয়া, ভূমি ব্যবহারের পরিবর্তনের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পায় এবং বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে এই গ্যাসগুলোর বৃদ্ধি। 22 নম্বর, কোন অ্যাসিড জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে? জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে, সঠিক উত্তর হবে অপশন সি, সালফিউরিক অ্যাসিড বা H2SO4। বিক্রিয়াটা কীরকম? জিঙ্ক প্লাস H2SO4, এটা বিক্রিয়া হচ্ছে ZnSO4 অর্থাৎ জিঙ্ক সালফেট পরিণত করছে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ব্যবহার কোথায়? কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়, যেটা ফসলের জন্য জিঙ্কটা অপরিহার্য। ওরাল রিহাইড্রেশন থেরাপিতে বাচ্চাদের ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। জিঙ্কের অভাব পূরণে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। রঞ্জন শিল্পে ডাইং করার জন্য, রং করার জন্য ব্যবহৃত হয়। চামড়া সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। রেয়ন উৎপাদনে ব্যবহার করা হয়। ঠিক আছে। 23 নম্বর, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ? জীবাশ্ম কোনগুলো? যেগুলো দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়ে আছে সেগুলোকে বলা হয় জীবাশ্ম, তাই তো। কিন্তু জীবন্ত জীবাশ্ম কোনগুলো? যেসব উদ্ভিদগুলো বহুকাল যুগ ধরে বেঁচে আছে, লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে একই রকম রয়ে গেছে, অর্থাৎ এই উদ্ভিদগুলো কোনো পরিবর্তন হয়নি, অতীতের জীবাশ্মের সঙ্গে এদের মিল রয়েছে, এগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। যেমন এটা সঠিক উত্তর হবে অপশন বি, জিঙ্কোকো বিলোবা। ঠিক আছে। এছাড়া ওলেমি পাইন এটা এবং সাইকাস এটা। ঠিক আছে। এটা হচ্ছে জিঙ্কোকো জিওবা উদ্ভিদ। 24 নম্বর, নিচের কোনটি ইউএনের সাথে যুক্ত নয়? এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, এশিয়ানটা ইউএনের সাথে যুক্ত নয়। এশিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এশিয়ান গঠিত হয়েছিল 8 আগস্ট 1967 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা যতগুলো এখানে আলোচনা করলাম সমস্তগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থা আছে। এই যে সংস্থাগুলো দেখতে পাচ্ছ, এগুলো 15টি সংস্থা এরকম রয়েছে, আইএলও, হু, এফও এরকম। তো 15টি সংস্থা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আইএলও, তারপর হচ্ছে এফএও, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, আইএমএফ, আইবিআরডি বিশ্ব ব্যাংকের অংশ, আইসিএও, এছাড়াও আরও আছে। মোট টোটাল 15টা রয়েছে। 15টা তোমরা খাতাতে ভালো করে লিখে রাখো। 25 নম্বর, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত ছিল? রোভার্স কাপ একটা টুর্নামেন্ট ছিল, অপশন সি, ফুটবল টুর্নামেন্ট। এটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। এটা 2001 সালে বন্ধ হয়ে গেছে, কারণ নতুন লিগ টুর্নামেন্ট এসছে তার পরিবর্তে। এটি প্রথম শুরু হয়েছিল 1890 সালে। প্রাচীনতম টুর্নামেন্টগুলোর মধ্যে একটা ছিল এই রোভার্স কাপ। এটি একটি ফুটবল টুর্নামেন্ট। কোথায় হতো? বোম্বেতে। খেলার সাথে যুক্ত যেসব কাপগুলো আছে সেগুলো দেখো আমি পরপর এখানে দিয়েছি। রাইডার কাপ গল্ফ খেলার সঙ্গে যুক্ত, ব্যাটন কাপ ফিল্ড হকির সাথে যুক্ত এবং এটা হকি বেঙ্গল দ্বারা আয়োজিত হয় প্রতি বছর কলকাতায়। খৈতান ট্রফি হকি খেলার সাথে যুক্ত,
এটা হকি টুর্নামেন্ট, যেটা রঙ্গস্বামী কাপ নামে পরিচিত, মনে রাখবে। রঙ্গস্বামী কাপ কোনটা? খৈতান ট্রফি। আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নেহেরু ট্রফি নৌকাবাইজ, পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন এসছে। নেহেরু কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নাইডু কাপ কর্নেল সি কে নাইডুকে বোঝানোর জন্য ব্যবহার করা, এটা একটা ঘরোয়া টুর্নামেন্ট, অনূর্ধ্ব 23। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডুর নাম অনুসারে এই নাইডু কাপ করা হয়েছে। ঠিক আছে। ডেভিস কাপ পুরুষদের টেনিস খেলার সাথে যুক্ত, ডেভিস কাপটা। এছাড়া থমাস এবং উবের কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কনিকা কাপ, এটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রঞ্জি ট্রফি ক্রিকেট, প্রথম শ্রেণীর ক্রিকেট আমাদের ভারতবর্ষে। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে পরিচিত। সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট। আজলান শাহ একটা হকি খেলার সঙ্গে যুক্ত। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট, মালয়েশিয়ার প্রাক্তন সম্রাট সুলতান আজলান শাহর নাম অনুসারে। এজরা কাপ সঙ্গে সম্পর্কিত হচ্ছে পোলো। গ্রে কাপ বা ডাচ ফরাসি ফুটবল টুর্নামেন্ট, এটা হচ্ছে ফুটবল প্রতিযোগিতা, যেটা মূলত ফ্রান্স ও নেদারল্যান্ডসের ক্লাবগুলোর মধ্যে অনুষ্ঠিত হতো। ঠিক আছে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।